বিদেশি সরকার বিদেশে পাঠিয়ে দিতে হবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশ চালাতে পারছেন না, পুরা দেশটাকে দুর্নীতিগ্রস্ত করে ফেলছে, সব ছাত্র জেনারেশন নষ্ট করে দিচ্ছে। প্রত্যেকটা মিনিস্ট্রি থেকে এখন উপদেষ্টারাও দুর্নীতি, তার মেয়েরাও দুবাইতে 1000 কোটি টাকার ফ্ল্যাট কিনতেছে, সব তো দুর্নীতিবাজ। এই সরকার পুরোটা সরকার দুর্নীতিবাজ। গত 17 বছরে তো বিএনপির ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে রাজনৈতিক লড়াইটা তো বিএনপি করেছে। হ্যাঁ, এইটাই বলছি যে এখন সে বিএনপিকে অপোজিশন হিসেবে দাঁড় করে ফেললো। এটাই কি রাজনীতি? অভ্যুত্থানে আপনি দেখেন এই দেশে একমাত্র আওয়ামী লীগ ছাড়া সবগুলো দল কিন্তু এই ইউনূস সাহেবকে সহযোগিতা করেছে। অথচ এখন এই বিভক্তিটা না, দুর্নীতি, সংস্কার না করতে পারা এবং দেশটাকে আসলে যে জায়গায় নিয়ে গেছে, সামনের 26 সালে কিন্তু দুর্ভিক্ষ হবে আমার ধারণা। কারণ যে বিশ্বব্যাংক বলে দিচ্ছে 3.3 জিডিপি গ্রোথ, 3.3 বাংলাদেশের ইতিহাসে ঘটে না। সেক্ষেত্রে একটা রাজনৈতিক সমাধানের যে প্রেক্ষাপট, এবং এই জন্যই বলছি যে সম্ভবত আমার অনুমান যে হয়তো ডিসেম্বর আওয়ামী লীগ বিএনপি বলেছে, সেটা হয়তো পিছিয়ে জানুয়ারি অ্যাপ্রোপ্রিয়েট সময়, সেটা না হলে ফেব্রুয়ারি হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টাও কিন্তু ফেব্রুয়ারির পক্ষে, হ্যাঁ, এবং ম্যাডাম বেগম খালেদা তিনিও ফেব্রুয়ারির পক্ষে। কারণ ফেব্রুয়ারির পরে তো ইলেকশন করা যাবে না, ফেব্রুয়ারি পরে মার্চে আপনার রোজা, তারপরে আপনার এসএসসি পরীক্ষা, ঝড় বৃষ্টি বন্যা, এরপরে আর তো সম্ভব না। এই জন্য তাকে এখানে আপোষ করতে হবে, না হলে তার একমাত্র পথ হচ্ছে, আরো সুবিধা হচ্ছে তার জন্য আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকার, সেটা অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে, অ্যাপিলেট হিয়ারিং দিয়ে তিনি তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্বটা, ইলেকশনের দায়িত্বটা দেখ। উনি নিরপেক্ষ নাই, উনি অনেক সমালোচিত হয়ে গেছে, কারণ নিজে অনেক বেনিফিট নিয়েছে, উনি অনেক বিদেশিদের চাকরি দিচ্ছে, তার এই সরকার আন্তর্জাতিক সরকার বানায় ফেলছে, উনি দায়িত্ব আর নেওয়া উচিত। কিন্তু সরকার তো বলছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তো বলছে তারা জনগণের হয়ে একটা নিরপেক্ষতা বজায় রেখেই কাজ করছে, কিন্তু আপনাদের তো সেটি বিচার বিশ্লেষণ করার তো সুযোগ আছেই। তো এই জায়গা থেকে আরেকটু আজিজ ভাই শুনতে চাই, এরপর হেলাল ভাইকে শুনবো যে এই জনাব তারেক রহমানের সাথে যে বৈঠকটি হবে, এখানে দুই পক্ষই তো তার জায়গায় থেকেই আলোচনাটি করবে, কিন্তু সেখানে তো নিশ্চয়ই আসলে কে কার সিদ্ধান্ত বা আলোচনা জয় হলো পরাজয় হলো ওই প্রেক্ষাপটে না যাওয়ার চেয়ে দেশ এবং জনগণের জন্য একটা স্থিতিশীল অবস্থা তৈরি করা, সেই জায়গাতে আপনি মনে করেন দুই পক্ষই ছাড় দেওয়া উচিত, মানে সেটাই আমার ছাড় দিবে। বিষয়টা হচ্ছে যদি বিএনপি যদি ডিসেম্বরে স্টিক করে, তাহলে তাদের আন্দোলন যেতে হবে এবং এই সরকারকে ভাগায় দিতে হবে, বিদেশি সরকার বিদেশে পাঠিয়ে দিতে হবে, একটা দেশ ক্রাইসিসে পড়বে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশ চালাতে পারছেন না, পুরা দেশটাকে দুর্নীতিগ্রস্ত করে ফেলছে। ফেসিবাদ যেভাবে সরকার চালাইছে, এও এইভাবে সব ছাত্র জেনারেশন নষ্ট করে দিচ্ছে। প্রত্যেকটা মিনিস্ট্রি থেকে এখন উপদেষ্টারাও দুর্নীতি, তার মেয়েরাও দুবাইতে 1000 কোটি টাকার ফ্ল্যাট কিনতেছে, সব তো দুর্নীতিবাজ। এই সরকার পুরোটা সরকার দুর্নীতিবাজ। সুতরাং দুই পক্ষেরই আপোষ করে একটা নির্বাচন করা উচিত, দেশ এবং হেলাল ভাই আপোষের একটি সম্ভাবনার জায়গা দেখছেন আজিজ ভাই? আমি একটু বলি, দেখেন আপনারা যেটা বলছেন যে এখানে দুটো পক্ষ কেন, আমি তো এটার সাথে দ্বিমত। ইউনূস তো রেফারি, উনি তো কোনো পক্ষ না। পক্ষ বলছি যে আলোচনা হবে, সেই না, উনি তো রেফারি, সেই প্রেক্ষাপটে দুইটা বললে আমাদের যে রাজনৈতিক দলগুলো আমরা গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিলাম, আমরা বিভিন্ন সময়ে নির্বাচনের ডেটটা দিয়েছি এবং অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরের আগে চেয়েছে। শুধুমাত্র এনসিপি কি বলেছে দেখেন, যে জুলাই চার্টার যদি হয় তাহলে আপনি যে কোনো সময় ডেট ঘোষণা করতে পারেন। তার মানে এনসিপির বক্তব্য কিন্তু আমাদের মতোই, জুলাই চার্টারের একটা সমাধান কিন্তু তারেক রহমানই দিয়েছে, এইটা আপনি সময় দিলে আপনাকে বলতে পারবেন। এবং শুধুমাত্র জামাতে ইসলামী বাংলাদেশ তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেছে। আমি বিভিন্ন টকশোতে বলেছি যে জামাতের একটা মুড সুইং রোগ হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন মুড পরিবর্তন হয়, কখনো এপ্রিল, কখনো জানুয়ারি, কখনো ডিসেম্বর, কখনো আওয়ামী লীগের বিচার করা দরকার নেই, কখনো ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখতে হবে, এই মুড সুইং রোগ আছে। কিন্তু অধিকাংশ দল ডিসেম্বরের আগে নির্বাচন চায়। সুতরাং ডক্টর ইউনূস সরকার এখানে কোনো পক্ষ না, তিনি কিন্তু রেফারি। আমরা যারা রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছি, আমাদের এখানে একটা মীমাংসা করে একটা সর্বসম্মতিক্রমে একটা ডেট দিবে। আমরা বলেছি যে এপ্রিল মাসে আপনি যে ডেটটা ফিক্সড করলেন, কারোর সাথে আলোচনা না করে, সেই ডেটটার আপনার বিরুদ্ধে আমরা বলেছি যে ন্যাচারাল ক্লাইমেটিস, রোজা, ঈদ,
তারপরে আপনার প্রেক্ষাপটগুলো তুলে ধরেছেন, আপনার পরীক্ষা ওই সময় নির্বাচনটা অনিশ্চিত হতে পারে, আবার আপনি শিফট করতে পারেন, কারণ আপনার বিগত দিনের কিছু বক্তব্য, কিছু কর্মকাণ্ড আমাদেরকে মনে করায় দিয়ে যে আপনি নির্বাচনটাকে লিঙ্গালিং করতে চাচ্ছেন। এই জন্য আমরা ডিসেম্বরের মধ্যে এবং একটা টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, তার জন্য কি কি সংস্কার করা প্রয়োজন, এই সংস্কারগুলোর প্রস্তাবও আমরা দিয়েছি, সেই ব্যবস্থা আমরা করেছি। সুতরাং এখানে ডক্টর ইউনূস সরকার কোনো পক্ষ না, তিনি রেফারির ভূমিকায় পালন করছেন। তিনি বুঝবেন যে তার যে ডেটটা তিনি একা একা ঘোষণা করছেন, এই ডেটটা তিনি মানে পারফেক্ট সময়, আপনারা মনে করছেন। এবার আজিজ ভাই যে প্রশ্নটি রেখে যাওয়া যে এনসিপি রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে পারে, সরকারও বা কি করবে? দেখেন, এনসিপি কে ঘাড়ে নেওয়া মানে সেই পার্টি ডুববে, কারণ এটা একটা কলুষিত, এদেরকে এটা নিবন্ধন নাই এদের ব্যাপারে। অবশ্যই আপনি দেখেন একটা স্টেটমেন্ট বেরোচ্ছে, জামাত, এনসিপি আর ইসলামিক আন্দোলন বাংলাদেশ সম্ভাব্য যে তারিখে এই বৈঠকে আসবে সেই তারিখকেই তারা স্বাগত জানাবে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস এদেরকে ব্যবহার করছে, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই তিন পার্টি ব্যবহার করছে। সুতরাং তাদের নিয়ে কোনো ডেট হবে, ইলেকশনের ডেট, তারা তাদের মতো ফাইট করবে। এখানে এনসিপিকে এই একটা ছেলে যদি কোনোভাবে জিতায় বিএনপি, ওই একটার তাফালিং এর কারণে পার্লামেন্টে বসা যাবে না। এটা তো সব দুর্নীতিগ্রস্ত, সব তাফালিং পার্টি। এটাকে একটা ইউনূস সাহেব তো এই ছাত্র জেনারেশন ধ্বংস করে দিচ্ছে, দেশটার 12টা বাজায় দিচ্ছে। তো উন্নয়নশীল দেশে যাবে, দুর্নীতি সব উপদেষ্টা সহ ছাত্ররা সব দুর্নীতিগ্রস্ত, এখানে কোনো জায়গায় দেওয়া উচিত না, একদম ফ্যাসিস্ট চলে গেছে, এগুলো দুর্নীতিবাজ না। সেটা আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটে, ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনের প্রেক্ষাপটে একসাথে আন্দোলন হয়েছে, কিন্তু নির্বাচনে বিএনপি জায়গা দিবে এটাও বা ভাবছেন কি করে? না, জায়গা দেবে না, চাইতে পারে। আচ্ছা, চাইতে পারে, কারণ আমি তো জানি, আমার কাছে নিজে আছে খবর আছে যে ফ্যাসিস্টরা যদি আসে তাহলে এই কয়েকজনের ছাত্র বিচার করবে না, তাদের নাকি পাড়ায় মেরে ফেলবে এমন। তো সুতরাং তাদের বাঁচানোর জন্য বিএনপির ঘাড়ে চাপাই দিতে পারে। আরে বিএনপির ঘাড়ে চাপাই দিলে পাশ করবে নাকি? এগুলো সবগুলো দাবানোর পর বিএনপির পুরানো লোক আছে না, তারা স্বতন্ত্র খারাপ। এখানে কি বিএনপির অভিভাবক হিসাবে দায়িত্ব পালনের সুযোগ আছে রাজনৈতিক ভাবে? না, এনসিপি কে বাঁচানোর প্রেক্ষাপটে কোনো প্রয়োজন নাই। যে ধ্বংস হয়ে গেছে তাকে সমাজ থেকে ধ্বংস করে দেওয়া উচিত, কারণ এই ছাত্র গোষ্ঠী, বিশেষ করে সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস ধ্বংস করে দিছে। তারা নির্বাচনে যদি যায়, সবগুলোর জামানত হয়। আমিডামি নির্বাচনের সময় 3টে পার্টি করছিল না, একটা 300 সিটে ডমিনেশন দিছে, একজনের কোনো জামানত থাকছে? এই ছেলেদের একজনেরও জামাত থাকবে না। সুতরাং এই রটেন মালদের ঘাড়ে নেওয়া উচিত, কারোর ঘটনা। আজিজ অসংখ্য ধন্যবাদ। হেলাল ভাই, আসতে চাই যে এই যেটা ধারণা করা যাচ্ছে, আপনারাই বলছেন যে আপনি সহ বা দলের আরো সিনিয়র নেতা যারা আছে বলছেন আসলে এই বৈঠকের পরে আপনাদের দলের নেতাকর্মীদের প্রতিও এক ধরনের নির্দেশনা আসতে পারে, এবং যেটি শোনা যাচ্ছে যে জোট ভিত্তিক যে নির্বাচন, সেই প্রেক্ষাপটে নতুন কিছু আলাপ আলোচনা বা সমীকরণ আসবে। কি হতে পারে? নির্বাচনী অ্যালায়েন্স হয়, এটা পৃথিবীর সব দেশে হয়, এটা নতুন কিছু না এবং রিমার্কেবলও কিছু না। নির্বাচনের আগে একটা অ্যালায়েন্স হয়। আমার বক্তব্য হলো, আপনি যখন ডক্টর ইউনূসকে পক্ষ বানাচ্ছেন তখন কিন্তু তার নিরপেক্ষতা থাকে না। তা আমি অনুরোধ করব সমস্ত টেলিভিশন চ্যানেল এবং সাংবাদিক ভাইদের, আপনারা যদি বলেন দুই পক্ষের আলোচনা, তাহলে ডক্টর ইউনূস নিউট্রালিটি তার হারায়। তো আমার বিশ্বাস তিনি তার নিউট্রালিটি বজায় রাখবেন, অতএব তিনি কোনো পক্ষ না। তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে ডেট দিয়েছিলেন, এখন বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপির সাথে আলোচনা করছেন, এবং বিএনপির তারেক রহমানের সাথে আলোচনা করার যে প্রয়োজনীয়তা আমি বললাম, যে দেখেন এই যে ফ্যাসিবাদকে আমরা পরাস্ত করলাম, যে মাফিয়াকে আমরা তাড়িয়ে দিলাম, এই মাফিয়াকে মাফিয়া বানাতে, এই মাফিয়াকে স্বৈরাচার বানাতে, এই মাফিয়াকে আপনার ফ্যাসিবাদ বানাতে বিএনপির, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যত আন্দোলন সংগ্রাম করেছে, সেই সব আন্দোলন সংগ্রামে ক্র্যাকডাউন হয়েছে। তারপরও তারেক রহমানের আহ্বানে মানুষ অনেক সময় ভেলায় চড়ে, নদী সাঁতরে, বাইসাইকেল করে প্রোগ্রাম এসেছে, সেখানে আবার ক্র্যাকডাউন হয়েছে। অর্থাৎ তারেক রহমান মোটিভেশনাল যে পাওয়ারটা তিনি অর্জন করে, সেটা দিয়ে হাসিনাকে পরাস্ত করেছেন। এরপর দেখেন 24-এর গণ অভ্যুত্থানের যখন 3রা আগস্ট অভ্যুত্থানের 5ই আগস্টের আগে যখন এই হাসিনা বিরোধী আন্দোলনটা বন্ধ হয়ে যাচ্ছিল, ওই যে ডিবি অফিসে যখন আমাদের ওই যে ছাত্র ভাইরা যারা পোস্টার বয় তাদেরকে গ্রেফতার করলো, তখন তারেক রহমানই কিন্তু তাদের অন্যান্য ছাত্রদের সাথে আলোচনা করে, জাতীয়তাবাদী ছাত্রদের সাথে আলোচনা করে তিনি আবার আন্দোলনকে চালিয়ে দেন। অর্থাৎ 24-এর গণ অভ্যুত্থানের একজন মানে মূল
মূল শক্তি বা একজন রূপকার এবং প্রধান ব্যক্তি তারেক রহমান ছিলেন। এই জন্য তিনি দেখছেন যে তারেক রহমানের সাথে আলোচনা করে তিনি যে ভুলটি করেছেন সবার কারোর সাথে আলোচনা করে ডেটটা দিয়েছেন। এই জন্য আমি বলছি যে এখানে উইন উইন সিচুয়েশন না, এখানে একটাই বক্তব্য যে বাংলাদেশের বিরুদ্ধে যে কনস্পিরেসি হচ্ছে, আপনি যদি এপ্রিল পর্যন্ত নির্বাচন নিয়ে যান, লিঙ্গারিং করেন, তাহলে এই কনস্পিরেসি গুলো আরো বাড়বে। সুতরাং আপনাকে ডক্টর ইউনূস রেফারি ভূমিকায় তাকে বুঝতে হবে যে তারেক রহমান যে পলিটিক্যাল ম্যাচুরিটি থেকে যারা বলছেন যে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, সেই বিষয়টা সুরা হলে তখন আপনি বলতে পারেন যে আলসানডিটি কেটে গেছে। এখানে শেষ করছি না, শেষ মন্তব্য আমরা পরে শুনছি। মাজিদ ভাই আসতে চাই, যেটি হেলাল ভাই বলছেন যে এপ্রিল পর্যন্ত নির্বাচন গেলে কনস্পিরেসি বা দেশে বা দেশের বাইরে নানা ধরনের ষড়যন্ত্র বাড়তে পারে। এই বৈঠককে কেন্দ্র করে বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি বা বিচার সংস্কারকে কেন্দ্র করে বিদেশি যে শক্তি বা দেশগুলোর একটা নজর আছে, তাদের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে কি? না, পরিবর্তন আসবে না। আমার মনে হয় যে এই নির্বাচনে যদি যায়, 1.5 তারিখ হয়, তাহলে এটা কেউ বিরোধিতা করবে না, বিশ্বের কেউ অন্তত পক্ষে সাপোর্ট না করলেও বলতে পারবে না যে নির্বাচন করো না, কারণ সবাই নির্বাচন বলতে হবে। এটা ডেমোক্রেটিক দেশে, গণতান্ত্রিক দেশে নির্বাচন হতে হবে। এখন যেটা এপ্রিল বলা হচ্ছে, এপ্রিলে তো নির্বাচন হতে পারবে না বাংলাদেশে, হওয়ার সুযোগ নাই তো। এপ্রিলে তো মার্চ এপ্রিলে তো রোজা, মার্চেরই শেষে রোজা, এরপরে এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, তারপরে ঝড় বৃষ্টি বন্যা, এটা তো স্কোপই নাই। আপনার মার্চের প্রথম ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে নির্বাচনের তারিখ রাখতে পারে সর্বোচ্চ, এরপর তো রোজা শুরু মার্চের। সুতরাং এর পেছনে যাওয়ার সুযোগই নাই। সুতরাং আমি বলবো যে এই বৈঠকে একমাত্র বক্তব্য হচ্ছে যে আপনি যেটা বললেন, গণতান্ত্রিক দেশে তো অপোজিশন লাগবে, অপোজিশন তো হয়ে আছে। এই যে জামাতে ইসলাম, এনসিপি আর ইসলামিক আন্দোলন, তাদের অপোজিশন ইলেকশন করতে বলেন। জামাত নিরপেক্ষ নির্বাচন 2 বার করছে না, একবার 1 সিট পাইছে আর একবার 3 সিট পাইছে, এবারে নাই 10 সিট পাইব, করতে দেন। ফেডারেশন মিলে টিলে নাই তো এনসিপি তো একটাও পারবে না, একটাও না। যত জোট করেন বিএনপির ভিতরে নিলেও পাস করবে না। শেষ লাইন এরাই অপোজিশন হোক, এরাই অপোজিশন হোক। আর ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে উনি বসে থাকুক অথবা উনি চলে যান। অসংখ্য ধন্যবাদ হিলাল ভাই। আমার বক্তব্য হলো, দেখেন যে বৈঠকটা হবে সেখানে কে বিরোধী দল কে সরকারি দল এই আলোচনা করলে তো সেই শেখ হাসিনার আমি দামি নির্বাচনে গেল। এখানে বক্তব্য প্রধান আলোচনা হবে যে জনগণের যে প্রত্যাশা যে দ্রুত নির্বাচনটা এবং নির্বাচন নিয়ে কোনো তালবাহানা বা অনিশ্চয়তার দিকে না নিয়ে যাওয়া। সুতরাং ডক্টর ইউনূসকে প্রমাণ করতে হবে তিনি জনগণের পক্ষে আছেন, তিনি নিরপেক্ষ না। তাকে এই সম্ভাব্য যে তারেক রহমান বলেছেন ডিসেম্বরের আগেই নির্বাচন হওয়া উচিত, এই বিষয়টা তাকে স্যাটিসফাইড করতে হবে। তিনি যদি এটাকে আরো লিঙ্গারিং করে আমাদের আজিজ ভাই যেটা বললেন যে ডিম্যান্ডস গুলো বললেন যে আপনার ন্যাচারাল ক্লাইমেটিস, ম্যাট্রিক পরীক্ষা, ঈদ, রোজা, পূজা, পার্বণ, এর সাথে আমি বললাম কনস্পিরেসি। সুতরাং আমরা খুব বেশি সম্ভাবনা, ছোট্ট একটা প্রশ্ন ছোট্ট করে শুনতে চাবো। ডিসেম্বরে নির্বাচন হতে গেলে যে নির্বাচন সংক্রান্ত যে বিষয়গুলোর প্রস্তুতি থাকা দরকার, সেটি কি আছে এই মুহূর্তে আপনাদের দৃষ্টিতে? নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি হলো নির্বাচন কমিশনকে স্ট্রেনথেন করা, প্রশাসনকে ভাইব্রেন্ট করা এবং হাসিনা যে সমস্ত নির্বাচনী প্রতিষ্ঠানকে ভেঙে চুরমার করেছে সেগুলোকে রিবিল্ড করা ম্যাটার অফ 1 মান্থ। এবং সেই সব বিষয়ে বিএনপি বারবার বলে যাচ্ছে যে এইগুলো আপনি সংস্কার করেন, আপনি অযথা মানে আপনার দায়িত্বের বাইরে যায় কাজ করেন না। যে বিষয়ে সংস্কার করলে নির্বাচনটা সুস্থ হবে। আমরা তো আন্দোলনটা করলাম এই জন্য যে নির্বাচনটা বাংলাদেশে হচ্ছিল না, সে নির্বাচনটা অনুষ্ঠান করবার জন্য তো আপনার সংস্কার খুব বেশি প্রয়োজন নেই। গত 10 বছর তো কিছুই দৃশ্যমান হয়নি। অসংখ্য ধন্যবাদ হিলাল ভাই। আজই শেষ করব, একেবারে এক লাইনে কিছু যুক্ত করবেন। ডক্টর ইউনূস আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন, বলেছিল সবগুলো রাজনৈতিক দল যেটুকুতে একমত হয় ওটুক নিয়ে নির্বাচনে যাব, না হলে তাও নির্বাচনে যাব, ওয়েবসাইটে দিয়ে দেবো, জনগণ বুঝে নিক।